সুখ, দুঃখ এবং ভালোবাসার সকল প্রকার পার্ট গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আই কুত্তার বাচ্চা, তোকে এই রুমে আসতে কে বলেছে? না মানে আপনাকে খাওয়ার জন্য ডাকতেছে। এদিকে আয়। আমি ওর একটু কাছে গিয়ে দাঁড়ালাম। ঠিক তখনই ঈশিতা আমাকে ঠাস ঠাস করে দুই গালে দুইটা থাপ্পড় মারলো। থাপ্পড়গুলো অনেক জোরে মারলো, তাই ঠোঁট কেটে রক্ত বের হতে লাগলো আর আমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। ভীষণ ব্যথা করতেছে। এরপর যদি আমার রুমে আসিস তাহলে নক করে আসবি। যত সব ছোট লোক। এখন যা, আমি আসতেছি। আমি কিছু বললাম না। এইটা আমার সাথে শুধু আজকে ঘটেছে তা না, প্রতিদিনই আমার সাথে এই রকম করে ঈশিতা। এরপর আমি নিচে না গিয়ে আমার রুমে চলে আসলাম। ঠোঁটে ভীষণ ব্যথা করতেছে। ওয়াশরুমে গিয়ে ঠোঁটের রক্তগুলো মুছতে চাইতেছি, কিন্তু হাত লাগাতে পারছি না। ভীষণ ব্যথা করতেছে। কোনো মতে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে গিয়ে দেখি ঈশিতা খাওয়ার টেবিলে বসে আছে। আমিও গেলাম। জনি, এইদিকে আসো। জি আঙ্কেল, বলেন। দাঁড়িয়ে আছো কেন? বসো, আমরা একসাথে খাবো। আমি ঈশিতার দিকে তাকালাম। ও আমার দিকে আগুন চোখে তাকিয়ে আছে। আমি কিছু বললাম না, এখনো দাঁড়িয়ে আছি। কি হয়েছে জনি? তোকে বসতে বললো না? আসলে আন্টি আমাকে তুই করেই বলে, আমাকে নিজের ছেলের মতো ভাবেন। আমি এখনো দাঁড়িয়ে আছি আর ঈশিতার দিকে চেয়ে আছি। ঈশিতা শুধু রাগে ফুঁসতেছে। জনি, তোমাকে আমি বসতে বলেছি, তুমি দিন দিন অবাধ্য হয়ে যাইতেছো। আঙ্কেল, বসতেছি। আমি যখন বসতে যাব তখনই ঈশিতা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে যায় আর বলতে লাগলো, এই ছোট লোকের সাথে আমি এক টেবিলে বসে খেতে পারবো না। তোমাদের মন চাইলে তোমরা খাও। কিসের ছোট লোক? ভুলে যাস না ঈশিতা, জনি কিন্তু তোর স্বামী। কিসের স্বামী? স্বামী ইজ মাই ফুট। এই বলে ঈশিতা না খেয়ে চলে গেল। আন্টি আঙ্কেল দুইজন আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি মুচকি হেসে বললাম, আঙ্কেল আমি কিছু মনে করিনি ঈশিতার কথায়। একদিন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আর কিছু না বলে চুপচাপ খেয়ে নিলাম। এরপর আমার রুমে চলে আসলাম। পরিচয়টা দিয়ে নেই, আমি জনি আহমেদ, অনার্স শেষ বর্ষের ছাত্র। আর ঈশিতা হচ্ছে আমার বউ, সেই ছোট থেকে এই বাড়িতে। আঙ্কেল হচ্ছে আমার আব্বুর বেস্ট ফ্রেন্ড। ছোটবেলায় আব্বু আম্মু রোড অ্যাক্সিডেন্ট করে মারা যান। ভাগ্যবশত আমি বেঁচে যাই। আব্বু আম্মুকে হারাতে হয় 16 বছর বয়সে। এরপর আঙ্কেল আমাকে এই বাড়িতে নিয়ে আসেন। সেই ছোট থেকে ঈশিতা আমার সাথে এই রকম আচরণ করে, তবে আমি কিছু মনে করি না। তবে আগে একটু খারাপ লাগতো। আমি সেই ছোটবেলা থেকে ঈশিতাকে ভালোবাসতাম, কিন্তু কখনো বলিনি। ঈশিতা আমাকে প্রতিদিন ছোট লোক, কুত্তার বাচ্চা আরো অনেক কিছু বলতো। আমি একটু কষ্ট পেতাম, তবে এখন শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। আর বিয়ের ব্যাপারটা হলো একটু ভিন্ন। একদিন আমাদের কলেজ থেকে শিক্ষা সফরে আমি আর ঈশিতা যাই। ঈশিতা আমার সাথেই পড়ে, তো আমরা ঘুরতে বের হই। হঠাৎ দেখলাম ঈশিতা সবার কাছ থেকে আলাদা হয়ে জঙ্গলের গভীরে চলে যাচ্ছে। আমার একটু খটকা লাগলো, তাই আমিও ওর পিছু নিলাম। প্রায় ও হাঁটতে হাঁটতে জঙ্গলের অন্য পারে চলে এসেছে। হঠাৎ দেখলাম একটা সাপ ঈশিতার দিকে ছুটে আসছে, তাই দৌড়ে গিয়ে ঈশিতাকে ধাক্কা দিলাম। এরপর আমি নিজেকে না সামলাতে পেরে ঈশিতার উপর পড়ে গেলাম। হঠাৎই কোথায় থেকে গ্রামের কিছু লোক এসে আমাদেরকে দেখে ফেলে এবং আমাদেরকে ভুল বুঝে এরপর আর কি আমাদের বিয়ে পড়িয়ে দেয়। আব্বু আম্মুর কথা খুব মনে পড়তেছে। আজকে যদি ওরা বেঁচে থাকতো তাহলে আর আমাকে এইরকম দিনগুলো দেখতে হতো না। আব্বু আম্মুর জন্য খুব খারাপ লাগতেছে, চোখে পানি চলে আসছে। তবে আব্বু আম্মুর ভালোবাসাটা আঙ্কেল আর আন্টির কাছে পাই। এরপর শুয়ে পড়লাম। ফজর নামাজের আজান শুনে ঘুমটা ভেঙে গেল, তাই উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম। চারদিকে হালকা হালকা আলো ফোটা শুরু করেছে। এরপর নামাজ পড়ে আব্বু আম্মুর কবরটার পাশে গেলাম। মনে পড়ে ছোটবেলার কথা, আব্বুকে ঘোড়া বানিয়ে তার পিঠে চড়া
আব্বুর সাথে স্কুলে যাওয়া, কান্না চলে এসেছে। বলতে লাগলাম, কেন তোমরা আমাকে একা করে চলে গেছো? তোমাদের সাথে নিলে না কেন? কেন রেখে গেলে এই নিষ্ঠুর পৃথিবীতে, যেখানে মা বাবা ছাড়া আর কেউ আপন নয়? কেন হলো আমার সাথে এইরকম? কেন আমাকে অবহেলা করে? কেন কেন? কথাগুলো বলতে লাগলাম আর কান্না করতে লাগলাম। এরপর বাসায় চলে আসলাম। বাসায় ঢোকার সময় আন্টি আমাকে তাদের রুম থেকে ডাক দিলেন। রুমে গিয়ে দেখি আন্টি নামাজের বিছানায় বসে আছেন। আমি গিয়ে আন্টির পাশে বসলাম। আমার মাথায় হাত রাখলেন। ঈশিতা তোকে খুব অবহেলা করে, তাই না রে? মুচকি হেসে বললাম, ও এমন কিছু না আন্টি। ভালোবাসার মানুষটার অবহেলা কয়জনের কপালে থাকে? আমি সব বুঝি রে বাবা, তোর জন্য খুব কষ্ট। মেয়েটা কেন তোর সাথে এমন করে কিছু বুঝি না। কষ্ট এখন আর হয় না আন্টি। কষ্টগুলো এখন সহ্য করতে শিখে গেছি। দেখিস ঈশিতা একদিন তোকে ভালোবাসবে। হুম। আচ্ছা তুই এখন রুমে যা। আর শোন, ঈশিতাকে ডেকে তোল, আমি নাস্তা তৈরি করতেছি। আচ্ছা আন্টি। এরপর ঈশিতাকে ডাকতে যাইনি, কারণ ওকে ডিস্টার্ব করলে আবার আমার কপালে খারাপই আছে। ভালোবাসি তাই ওকে কিছু বলতে পারিও না। ঈশিতাকে না ডেকে আমি কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। এরপর আবার নিচে চলে গেলাম। গিয়ে দেখি ঈশিতা নিচে নাই। আন্টি, ঈশিতা কই? কেন, তোকে না বললাম ও ঘুম থেকে ডেকে তুলতে? ওহ আন্টি, ভুলে গেছি। আচ্ছা গিয়ে নিয়ে আয়। এরপর আমি ঈশিতাকে ডাকতে চলে গেলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম দরজার সামনে। এরপর ডাক দিলাম, কিন্তু কোনো উত্তর দিল না। আবার ডাক দিলাম। এরপর ওপার থেকে ঈশিতা বলল, কি হয়েছে? সকালবেলা এত চিল্লাচিল্লি করস কেন? আপনাকে আন্টি ডাকছে, তাড়াতাড়ি নিচে আসতে। কলেজে যেতে হবে, পরে কিন্তু দেরি হয়ে যাবে। যা তো তুই, আমি আসতেছি। আর ডিস্টার্ব করবি না আমাকে। এরপর আমি আর কিছু না বলে চলে আসলাম। নিচে গিয়ে আমি নাস্তা করে নিলাম। এরপর ঈশিতা নিচে আসতে লাগলো। আজকে খুব সুন্দর লাগতেছে। গোলাপি রঙের একটা ড্রেস, কানের ফুল, চুড়ি আর হালকা লিপস্টিক, সব মিলিয়ে জাস্ট অসাম লাগতেছে। আমার হা করে তাকিয়ে থাকা দেখে ঈশিতা আমাকে বলল, কুত্তার মতো এইভাবে তাকিয়ে আছিস কেন, শোয়ারের বাচ্চা? ঈশিতার কথাটি সোজা গিয়ে আমার বুকে লাগলো। কি এক কপাল নিয়ে পৃথিবীতে এসেছি, নিজের বউয়ের দিকে তাকালেও গালি শুনতে হয়। ওই সময় শুধু চোখে পানি ছলছল করতেছে। আদিক্ষেতা না করে গাড়ি বের কর, কলেজে যাব। আমি আর কিছু না বলে গাড়ি বের করে ঈশিতার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর ঈশিতা আসলো। এরপর আমরা কলেজে চলে আসলাম। তুই গাড়ি পার্ক করে ক্লাসে চলে যা। যদি কোথাও যাস বা কারোর সাথে কথা বলিস, তাহলে তোর অবস্থা খারাপ করে দিব। আমি শুধু মাথা নাড়ালাম। আমি খেয়াল করলাম ওর বান্ধবী ওকে বলতে লাগলো, ঈশিতা, তুই সবসময় জনের সাথে এরকম করিস কেন? ছেলেটা কত স্মার্ট আর খুব ভালো, তাহলে কেন সবসময় অবহেলা করিস? কেন খারাপ আচরণ করিস? আর বড় কথা, ও এখন তোর স্বামী, তবুও কেন সবসময় খারাপ ব্যবহার করিস? কিসের স্বামী? হ্যাঁ, আর অধরা, তোকে আমি বলে রাখলাম কোনোদিনও আমাকে কিছু শেখাতে আসিস না। আর এতই যদি দরদ হয়, তাহলে তুই ওই ছোট লোকটাকে বিয়ে করে নে, তাহলে আমিও উদ্ধার হব। আমিও তো চাই, কিন্তু জনি তো তোকে ভালোবাসে। আমি হাজার চাইলেও আমার হবে না জনি, ওইটা আমি ভালোভাবে জানি। জনি আমাকে ভালোবাসে, তুই কিভাবে জানিস? তোকে যদি ভালোই না বাসতো, তাহলে তোর এত অবহেলা সহ্য করতো না, তোর এত খারাপ আচরণ মুখ বুজে সহ্য করতো না। আফসোস, জনের মতো কেউ আমার জীবনে এলো না। ভালোবাসা না ছাই, ছোট লোকের আবার ভালোবাসা। এই বলে ওরা ক্লাসে চলে আসতে লাগলো। তাই আমি তাড়াতাড়ি করে ক্লাসে চলে আসলাম। ঈশিতার কথাগুলোতে খুব কষ্ট পেলাম। এরপর ক্লাসগুলো শেষ করে চলে আসলাম বাড়িতে। এইভাবে কাটতে থাকে দিন। আর ঈশিতার অবহেলা প্রতিনিয়ত সহ্য করতে হচ্ছে। ভালোবাসার মানুষটির অবহেলা কত কষ্টের, তা যদি ঈশিতা জানতো, তাহলে আমাকে এইভাবে অবহেলা করতো না। বসে আছি নিজের রুমে, তখন ঈশিতা আসলো আমার রুমে। আজকে সন্ধ্যায় একটা পার্টি আছে, আমার সাথে তুইও যাইবি, তাই তাড়াতাড়ি রেডি হয়ে নিস। যদি দেরি করিস তাহলে তোর কপালে খারাপই আছে। আমি শুধু মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম। এরপর সন্ধ্যায় রেডি হয়ে গাড়ি নিয়ে বাইরে অপেক্ষা করতে লাগলাম। ঈশিতা আসতেছে, আজকেও খুব সুন্দর লাগতেছে, কিন্তু এই সৌন্দর্য আর দেখা হলো না।
নিজের থেকে মুখ ফিরিয়ে নিলাম, জানি আমাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখলে আবার গালি দিবে। কি হয়েছে? গাড়ি চালাস না কেন? এই তো চালাইতেছি। আমাদেরকে কোথায় যেতে হবে? চলতে থাক, আমি বলতেছি কোথায় যেতে হবে। এরপর ঈশিতার কথা মতো গাড়ি নিয়ে চলে গেলাম, কিন্তু গাড়িটা গিয়ে থামে একটা নাইট ক্লাবে। একটু চিন্তায় পড়ে গেলাম, আমরা নাইট ক্লাবে কেন? পার্টিটা এখানে হবে। আমি আর কিছু বললাম না, গাড়িটা পার্ক করে ঈশিতার সাথে চলে এলাম। আমার কাছে এইসব কিছু ভালো লাগে না। আমি মদ তো দূরের কথা, সিগারেটও খাই না। বসে আছি, একা ভালো লাগতেছে। হঠাৎ দেখলাম ঈশিতা ওর কাপড়গুলো খুলে শর্ট একটা কাপড় পরলো, হাঁটুর উপরে কাপড়টা উঠে রয়েছে, আর একটা গেঞ্জি। এইসব দেখে আমার মাথা পুরাই নষ্ট হয়ে গেছে। আমি শুধু বসে বসে ওর কাহিনী দেখতেছি। ও একটা ছেলের কাঁধে হাত রেখে ড্যান্স করতেছে, আর ছেলেটা ওর দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে আমার মাথা আরো গরম হয়ে যায়। ঈশিতা অনেক ড্রিঙ্কস করে ফেলেছে, তাই ওর আচরণ স্বাভাবিক দেখাচ্ছে না। আমি ঠিক বুঝতে পারলাম। এরপর ছেলেটি ঈশিতাকে কি যেন বলল এবং তারা দ্বিতীয় তলায় যেতে লাগলো। বিষয়টি আমার কাছে একদম ভালো ঠেকছে না, তাই আমিও ওদের পিছন পিছনে গেলাম। ঈশিতা এত বেশি ড্রিঙ্কস করেছে যে তার পক্ষে ঠিকভাবে দাঁড়ানোটাও মুশকিল হয়ে পড়েছে। এরপর দেখলাম ঈশিতা ছেলেটির সাথে একটা রুমে ঢুকতেছে। তবে কি আমি যা ভাবছি তাই হতে চলেছে? আমি দরজায় কান দিয়ে শুনতে লাগলাম। আই হৃদয়, তুমি আমার কাছে আসবে না, বলে দিলাম। আসলে কি করবি তুই? তোকে আমি এইখানে কেন এনেছি তুই বুঝিস না? তোকে আমার চাই। মানে কি করতে চাইছো তুমি? আই, একদম আমার কাছে আসবে না, আমি কিন্তু চিৎকার করব। চিৎকার করলেও লাভ হবে না, এখানে আমি আর তুমি ছাড়া কেউ নেই। আজকে আমি তোর সব কিছু কেড়ে নেব। না, এই কথা শোনার পর আর থাকা যাচ্ছে না। এক্ষুনি আমাকে কিছু একটা করতে হবে। তাই দরজায় লাথি মারতে লাগলাম। এরপর অনেক চেষ্টায় দরজা খুলে ফেললাম। ভিতরে গিয়ে দেখি ছেলেটা মানে হৃদয় ঈশিতার শরীরের উপরে উঠে আছে। তখনই আমার মাথায় রাগে আগুন হয়ে যায়। আমি ছেলেটিকে লাথি মেরে ঈশিতার উপর থেকে ফেলে দিলাম। এরপর ঈশিতাকে এক হাত দিয়ে তুলে নিলাম। আমার পরনের কোটটা ঈশিতার গায়ে জড়িয়ে নিলাম। এরপর আমি গিয়ে ছেলেটিকে নিচ থেকে তুলে ইচ্ছে মতো মারতে লাগলাম। শালা আমার বউয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকাইস। মারতে মারতে প্রায় ছেলেটিকে আধমরা করে ফেলি। এরপর ছেলেটির মুখ টিপে ধরে বলতে লাগলাম, তোর ভাগ্য ভালো, তোকে ছেড়ে দিলাম। আর শুনে রাখ, ঈশিতা আমার, শুধুই আমার। ওর দিকে যে চোখ তুলে তাকাবে আমি ওর চোখ উপড়ে ফেলবো। মাইন্ড ইট। এরপর পিছন ফিরে দেখি ঈশিতা খাটে পড়ে আছে। হয়তো বেশি ড্রিঙ্কস করার কারণে এই রকম হয়েছে। তাই আমি ঈশিতাকে কোলে তুলে নিয়ে নিচে চলে আসলাম, আর সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। এরপর গাড়ি করে ঈশিতাকে নিয়ে আসলাম। গাড়ি করে ঈশিতাকে কোলে করে নামিয়ে ওর রুমে নিয়ে আসলাম। এরপর তাকে তার খাটে শুইয়ে দিলাম। ঈশিতা আমার গলা জড়িয়ে ধরে আছে। আমি নিজেকে ছুটাতে চাইলাম, কিন্তু পারলাম না। ঈশিতা আমাকে টান দিয়ে ওর বুকের মাঝে ফেলে দেয়। ওর গরম নিঃশ্বাস আমি অনুভব করতে পারছি। ওর শরীর থেকে আলাদা একটা গন্ধ আসতেছে যা আমাকে পাগল করে দিচ্ছে। ঈশিতা আমাকে ওর বুকের মাঝে জড়িয়ে নেয়। আমি কোনো মতে নিজেকে ছাড়িয়ে উঠতে চাইলাম, কিন্তু পারলাম না। এই কি করছেন? কি ছাড়েন আমাকে। উফ, তোমাকে আজকে ছাড়তেছি না। মানে কি বলতে চান আপনি? দেখেন আমাকে। বলতে পারলাম না। ঈশিতা আমার আর ওর ঠোঁটজোড়া এক করে নিল। আমি কিছু করতে পারছি না। আমার হাত পা ঠান্ডা হয়ে আসতেছে। আমি জানি ঈশিতা এইসব কিছু নেশার ঘরে করতেছে। আমার এই রকম করা ঠিক হবে না, তাই নিজেকে ছড়াতে চাইলাম, কিন্তু পারতেছি না। ঈশিতা আমাকে এখনো খুব জোরে জড়িয়ে ধরে আছে, আর আমার ঠোঁট চুষতেছে। আমিও ধীরে ধীরে দুর্বল হতে লাগলাম। আমিও ঈশিতার ডাকে সাড়া দিলাম। ঈশিতা আমার বউ, ওর উপর আমার অধিকার আছে, আর যা হবার পরে ভেবে দেখা যাবে। ধীরে ধীরে দুইজন তলিয়ে গেলাম ভালোবাসার গভীর সাগরে। সকালবেলা আমার ঘুমটা ভেঙে যায়। আমি এখনো ঈশিতার বুকের মাঝে আছি, আর ঈশিতা আমাকে জড়িয়ে রেখে। ঈশিতার শরীরে কোনো কাপড় নেই। আমি নিজেকে ছাড়িয়ে ঈশিতার কপালে একটা চুমু দিলাম। আমার স্পর্শে ঈশিতার ঘুম ভেঙে যায় এবং আমাকে দেখে চমকে ওঠে।
তুই আমার রুমে কি করিস? আর আমার জামা কোথায়? আমি তো আপনার রুমে থাকতে চাইনি, আপনি নিজেই আমাকে বাধ্য করছেন। আর তাছাড়া আপনি আমার বউ, আমি আপনার সাথে থাকতেই পারি। আপনার উপর আমার অধিকার সবচেয়ে বেশি। আয় শোয়ারের বাচ্চা, কি বললি তুই? কোনো ছোট লোক আমার স্বামী হতে পারে না। আর তোকে না বললাম আমার কাছে স্বামীর অধিকার চাইবি না? আমার সব তো নষ্ট করে দিলি। আর বাকি কি রাখছ? আর আমি তোকে কি বাধ্য করেছি? কালকের ঘটনা ভুলে গেলেন নাকি? আপনার জন্যই সব হয়েছে। আর আমি আমার বউকে আদর করছি, অন্য কাউকে না। আমি যদি জানতাম আপনি কালকে ওই রকম কিছু করবেন, তাহলে কোনোদিনও ওই পার্টিতে যেতে দিতাম না। জানেন কালকে আপনার সাথে কি হয়েছিল? কি হয়েছে? আমি তো ডান্স করছিলাম, এরপর তো কিছু মনে করতে পারছি না। ওইটাই জানতে চান কি হয়েছে কালকে রাতে? বল। এরপর আমি ঈশিতাকে সব বললাম। আমি তোর কথা বিশ্বাস করি না। তুই মিথ্যে কথা বলতেছিস আমার সাথে। তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না? মিথ্যা কথা বলে তুই আমাকে ভোগ করলি। সত্যি কথা, আমি মিথ্যা বলতেছি না, আমাকে বিশ্বাস করুন। কি করলে আপনাকে বিশ্বাস করানো যাবে? বিশ্বাস করতে পারি, তবে আমার একটা কথা শুনতে হবে। কি কথা বলেন? যদি তুই আমাকে সত্যিই ভালোবাসিস, তাহলে তোর ওই ভালোবাসার কসম, তুই আমার থেকে অনেক দূরে চলে যাবি, অনেক দূরে। মুচকি হেসে বললাম, ও এই কথা। আপনাকে সত্যি অনেক ভালোবাসি, নিজের জীবনের চাইতেও বেশি। যা বলে প্রকাশ করতে পারবো না, তবে আপনার কথা রেখে বোঝাতে পারবো কতটা ভালোবাসি। ভালোবাসা মানে এই নয় প্রিয় মানুষটির সাথে থাকতে হবে, দূর থেকেও ভালোবাসা যায়। চলে যা, আর আসিস না আমার কাছে। যাচ্ছি। এই বলে আমি আমার রুমে চলে আসলাম। ভাবতেই পারিনি আমার জীবনে এমন একটা দিন আসবে, প্রিয় মানুষটির থেকে আলাদা হতে হবে। বিধাতা কেন আমাকে এমন পরীক্ষার সম্মুখীন করলেন? কেন এত অবহেলিত আমি ঈশিতার কাছে? কেন বুঝে না ওকে সত্যি ভালোবাসি? তবে ওর থেকে দূরে গিয়ে ও যদি ওকে আমার ভালোবাসা বোঝাতে পারি, তাহলে তাই করব। চলে যাব অনেক দূরে, আর আসবো না ওর কাছে। আর কাউকে ছোট লোক বলতে হবে না, আর কাউকে গালাগালি করতে হবে না। ফ্রেশ হয়ে নিলাম, বসে আছি খাটের উপর, আর কালকের কথাগুলো ভাবতে লাগলাম। কি থেকে কি হয়ে গেল? সামান্য ভুলের জন্য এত বড় শাস্তি পেতে হচ্ছে। কালকে রাতে যদি নিজেকে একটু কন্ট্রোল করতে পারতাম, তাহলে আর এমন একটা সময় দেখতে হতো না। বুক ফেটে কান্না আসতে লাগলো। ভাবতেই কেমন জানি লাগে। জীবনে পথ চললে হবে একা। ব্যাগে প্রয়োজনীয় জিনিসগুলো নিলাম, সাথে ঈশিতার একটা ছবি নিলাম। ব্যাগ গুছিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। আন্টি আঙ্কেলকে কিছু বললাম না, জানি তারা কষ্ট পাবে, হয়তো আমাকে অনেক খুঁজবে। একটা দীর্ঘশ্বাস ফেললাম, পিছন ফিরে বাসাটাকে একবার ভালোভাবে দেখে নিলাম। কতগুলো বছর ছিলাম এই বাড়িতে। ঈশিতার অবহেলায় আর আন্টি আঙ্কেলের ভালোবাসায় দিনগুলো কেটে যায়। আমার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে, চারিদিক অন্ধকার হয়ে আসছে। আমি চোখ ডলতে ডলতে রাস্তা পার হতে লাগলাম। হঠাৎ একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দেয়। আমি ছিটকে গিয়ে রাস্তার ওপারে পড়ে গেলাম। চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। পাওয়া হলো না বউয়ের ভালোবাসা। চোখগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে আসলো। হাসপাতাল থেকে মুক্তি পেলাম 4 মাস পর। ভাবতে অবাক লাগে এতগুলো দিন কিভাবে ছিলাম হাসপাতালে। ঈশিতা একটিবারের জন্য খোঁজ নেয়নি। ডাক্তারের কাছ থেকে জানতে পারলাম 4 মাস ধরে এই হাসপাতালে ছিলাম। তার মানে ওই অ্যাক্সিডেন্টে আমার মৃত্যু হয়নি। কেন বেঁচে গেলাম? আল্লাহ কেন নিল না? না জানি আরো কত অবহেলা সহ্য করতে হবে, কত অপমানিত হতে হবে, আর কত কষ্ট সহ্য করতে হবে। ভাগ্যে কি এইটাই লেখা ছিল? রাস্তা দিয়ে হাঁটতেছি আর কথাগুলো ভাবতেছি। পুরো শরীর ব্যথা করতেছে। ব্যথার কারণে ঠিকমতো হাঁটতে পারতেছি না। একটু পর পর মাথাটা চক্কর দিয়ে উঠছে। মাথা ব্যথাও ভীষণ বেড়ে যাচ্ছে। জীবনে 4টি মাস অতিবাহিত হয়ে গেল কোমায় থেকে, কিন্তু ঈশিতা একবারের জন্য আমার খবর নিল না। তাহলে কি ওর মনে আমার জন্য বিন্দুমাত্র ভালোবাসা নেই? ওর জীবনে কি আমার জন্য একটু জায়গা নেই? আর জায়গা থাকবেই বা কেন? আমি তো ছোট লোক। হয়তো ঈশিতা এখন নতুন কাউকে নিয়ে সুখে আছে। পাওয়া হলো না আর ঈশিতার ভালোবাসা। এইদিকে সন্ধ্যাই হয়ে আসছে। কোথায় যাব, কি করব? আমার কাছে 1টি টাকাও নেই।
যে কিছু খাবো। প্রায় গভীর রাত হয়ে এসেছে। বসে আছি, পেটের ক্ষুধাও ব্যথার্ত শরীর নিয়ে একটা ল্যাম্পপোস্টের নিচে। ভাবতেই পারিনি জীবনে এমন দিনও পার করতে হবে। সবই নিয়তির খেলা। আনমনে বসে আছি আর আকাশের তারাগুলো দেখছি। আজকে তারাদেরকেও একা লাগছে। আকাশে চাঁদটা ঠিকই উঠেছে, কিন্তু আমার মনের আকাশটা আধার হয়ে আছে। হঠাৎ খেয়াল করলাম একটা গাড়ি এই দিকে আসতেছে। একবার ভাবলাম সাহায্য চাইবো, আবার বসে পড়লাম। গাড়িটা আমার সামনে এসে থামলো। কি ব্যাপার, গাড়িটা আমার সামনে দাঁড়ালো কেন? হয়তো ওদের কোনো কাজে দাঁড়িয়েছে। আমি গাড়ির দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছি। চেনা চেনা মনে হচ্ছে। গাড়ি থেকে একজন লোক নেমে আসলো। আরে, এ তো আঙ্কেল। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। দেখলাম আঙ্কেলের চোখে পানি। হয়তো কতগুলো দিন পর দেখা হলো তাই। আঙ্কেল এসে আমার পাশে এসে চুপ করে বসলেন। আমিও চুপচাপ বসে আছি। হঠাৎ নীরবতা ভেঙে আঙ্কেল বললেন, কেমন আছো জনি? আঙ্কেল, ভালোই আছি। যতটা ভালো থাকলে মৃত ব্যক্তির মতো জীবনযাপন করা লাগে। কিছুক্ষণ চুপ থেকে আবার বললেন, এতদিন কোথায় ছিলে? এই তো আঙ্কেল, এক বন্ধুর বাসায়। তা বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছে, কিন্তু তোমার এ অবস্থা কেন? কি রকম শুকিয়ে গেছো? ঠিকমতো খাও না নাকি? একদম বদলে গেছো। আর তোমার কপালে হাতে এতগুলো কিসের দাগ? মনে হয় তো কোনো কাটার দাগ। কি হয়েছে বলো তো? আমার কথা না হয় বাদ দেন। ওই দিন সিঁড়ি দিয়ে নামার সময় পা পিছলে পড়ে গেছি, তাই একটু কাটা গেছে। ঈশিতা কেমন আছে? তোমার চলে যাওয়াতে সবচাইতে ভালো আছে ঈশিতা। কথাটি শুনে অনেকটা কষ্ট পেলাম। এত দিনেও আমার জন্য তার হৃদয়ে একটুও মায়া জন্মালো না। জানো, তুমি যখন বাড়ি থেকে চলে গেছো তোমার আন্টির হার্ট স্ট্রোক হয়েছে। কথাটি শুনে ভীষণ কষ্ট পেলাম। আজকে আমার জন্য সবকিছু হয়েছে। সবকিছুর জন্য আমি দায়ী। আন্টি এখন কেমন আছেন? আছে মোটামুটি, কিন্তু তুমি যদি না ফিরে যাও তাহলে তোমার আন্টির খারাপ কিছু একটা হয়ে যেতে পারে। তুমি প্লিজ আমার সাথে চলো। চুপ করে বসে রইলাম। কিভাবে যাব আমি ওই বাড়িতে? আমি তো ঈশিতাকে কথা দিয়েছি আর কখনো ওর সাথে দেখা দিব না। কিন্তু নিয়তি কেন বারবার পরীক্ষার মুখে ফেলে আমাকে? আবার ঈশিতার সম্মুখীন হতে হবে। চাই না নতুন করে অবহেলা পেতে, চাই না নতুন করে কষ্ট পেতে, কিন্তু আন্টির জন্য যেতে হয়, কারণ তিনি আমাকে নিজের ছেলের মতো আদর করতেন। আবারও একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হলাম। কি হয়েছে জানি, চুপ করে বসে আছো কেন? প্লিজ চলো আমার সাথে। কিন্তু আমি তো যেতে পারবো না। আমি ঈশিতাকে কথা দিয়ে এসেছি, আর কোনো দিন ওর সামনে যাব না। তুমি কি তোমার কথা রাখতে গিয়ে তোমার আন্টিকে হারাবে? পড়ে গেলাম আরেক চিন্তায়। ছোটবেলায় আব্বু আম্মুকে হারালাম, কিন্তু আব্বু আম্মুর অভাবটা আমাকে বুঝতে দেয়নি তারা। তাহলে আজকে কেন আমার জন্য মরতে বসবে? এইটা হয় না। আঙ্কেল, আমি রাজি। এই তো আমার লক্ষ্মী ছেলে, চলো। এইটা বলে আমার কপালে একটা চুমু দিলেন আঙ্কেল। আমি মুচকি হেসে গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে অবাক হয়ে গেলাম, ঈশিতাও গাড়িতে রয়েছে। তার মানে কি ঈশিতা আমার সবগুলো কথা শুনে নিয়েছে? আমি কিছু না বলে গিয়ে গাড়িতে বসলাম। শরীরের ব্যথার জন্য ঠিকমতো বসতে পারছি না, খুব ব্যথা করছে। তবুও কষ্ট করে বসে পড়লাম। চুপচাপ বসে রইলাম। আবার অনেক দিন পর ঈশিতার সাথে দেখা হলো। মনে পড়ে সেই দিনটার কথা, যেই দিন ঈশিতা কলেজের সবার সামনে আমাকে জুতা দিয়ে মেরেছিল। ওই দিন ঈশিতার সাথে কলেজে গেলাম। সিঁড়ি দিয়ে ওঠার সময় হঠাৎ ঈশিতার এক বান্ধবীর সাথে ধাক্কা লাগে আমার। আমি মেয়েটিকে সরি বললাম। মেয়েটি আমাকে কিছু না বলে চলে গেল। কিন্তু কোথায় থেকে ঈশিতা এসে আমাকে ওর পায়ের জুতা খুলে আমাকে মারতে লাগলো। ঈশিতা তার পায়ের হিলওয়ালা জুতাগুলো দিয়ে মারতে মারতে আমার শরীরটা রক্তাক্ত করে দেয়, কিন্তু আমি জায়গা থেকে সামান্য সরে দাঁড়াইনি। ওই সময় শুধু চোখ দিয়ে পানি ঝরেছে। ঈশিতার বান্ধবী এসে ঈশিতাকে বলল, ওর কোনো দোষ নেই। আসলে আমি অনেক তাড়াহুড়োতে ছিলাম, ভালোভাবে খেয়াল করিনি, তাই ধাক্কা লাগলো। আর জনি তো নিজে থেকে আমাকে ধাক্কা দেয়নি। তাহলে তুই ওকে শুধু শুধু শাস্তি দিচ্ছিস কেন ঈশিতা?
আমি জানি ওই ছোট লোক নিজে থেকে তোকে ধাক্কা দিয়েছে দিশা। এই বলে আবার মারতে থাকে আমাকে। প্রায় আধমরা হয়ে গেছি ওই দিন। ওই সময় 16 দিন হাসপাতালে থাকতে হয়েছে আমাকে, শুধুমাত্র একটা ভুলের জন্য। সবার সামনে আমাকে অপমানিত করলো, সবার সামনে আমাকে মারলো। কথাগুলো ভাবতে ভাবতে চোখে পানি চলে এসেছে। আমি কান্না করতেছি। ঈশিতা বুঝতে পেলে তাই আমি তাড়াতাড়ি চোখ মুছে নিলাম। এইসব কথা ভাবতে ভাবতে গাড়ি এসে থামলো ঈশিতাদের বাড়িতে। আমি দৌড়ে গেলাম আন্টির কাছে। আন্টি শুয়ে আছে, কি রকম শুকিয়ে গেছেন। মনে হয় ঠিকমতো খায় না, ঠিকমতো ঘুমায় না, ঠিকমতো ওষুধও খায় না। আমি গিয়ে আন্টির পাশে বসলাম এবং মাথায় হাত রাখলাম। আমার হাতের স্পর্শ পেয়ে আন্টি জেগে গেলেন। আমাকে দেখে আন্টি অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। আন্টির চোখ ছলছল করছে। আমাকে আন্টি পাগলের মতো চুমু দিতে লাগলেন। কেমন আছো আন্টি? আগে ভালো ছিলাম না রে, তুই এসে গেছিস। আমি এখন খুব ভালো আছি, কিন্তু তোর এই রকম অবস্থা কেন? কপালে কাটার দাগ, হাতেও অনেক বড় কাটার দাগ রয়েছে। ওইটা আন্টি তেমন কিছু না, সিঁড়ি দিয়ে নামতে পড়ে গেছি, তাই একটু কেটে গেছে। আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না তোর কথা, কেন জানি তোর কথা মানতে পারছি না। না আন্টি, ওই রকম কিছুই না। আচ্ছা তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোকে খাবার দিচ্ছি। আচ্ছা আন্টি। আমি চলে যেতে লাগলাম। আন্টি আবার আমাকে পিছন থেকে ডাক দিলেন। জি আন্টি বলো। এইদিকে আয় তো, তোকে জড়িয়ে ধরি না অনেক দিন হইছে। আমি মুচকি এসে আন্টির কাছে গেলাম। আন্টি আমাকে জড়িয়ে ধরলেন। ঠিক তখনই আমি ব্যথায় আহ করে চিৎকার দিয়ে উঠলাম। আমার চিৎকার শুনে সবাই ভয় পেয়ে গেল। কি হয়েছে জনি? আন্টি হঠাৎ পিঠে ভীষণ ব্যথা করে উঠল। কই দেখি। আমার পরনে টি শার্টটা উল্টিয়ে আন্টি বড়সড় একটা ধাক্কা খেলেন, বুঝতে পারলাম। সাথে সাথে আঙ্কেল আর ঈশিতাও, কিন্তু কি এমন হয়েছে বুঝতে পারলাম না। সত্যি করে বল জনি, তোর কি হয়েছে? তুই আমাকে মিথ্যা কথা বললি কেন? আরে আন্টি, মিথ্যা বলবো কেন? আমি তো সত্যি বলতেছি। তুই সত্যি বলিস তাই না? এক থাপ্পড় দিব। তোর পিঠে ওইটা কিসের দাগ? কই কিসের দাগ? আমি আয়নার সামনের দিকে দেখতে লাগলাম। দেখে আমি নিজেই অনেক বড় ধাক্কা খেলাম। আমার পিঠের প্রায় অর্ধেকটা কাটা। তার মানে ওই অ্যাক্সিডেন্ট এইরকম হয়েছে। কিভাবে বেঁচে গেলাম? এত বড় আঘাত হওয়ার পরেও বেঁচে গেলাম। জনি তোকে আমার কসম, সত্যি করে বল কি হয়েছে? কি করি এখন? সত্যিটা তো বলতেই হবে। আসলে আন্টি, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই দিন বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় একটা গাড়ির সাথে ধাক্কা লাগে আমার। আমি এতদিন ধরে আমার কোনো বন্ধুর বাসায় না, হাসপাতালে ঘুমাইছিলাম। আর আজকে 4 মাস পর জ্ঞান ফিরেছে। এইবার আন্টি হাউমাউ করে কেঁদে দিলেন। আমি গিয়ে আন্টিকে সান্ত্বনা দিতে লাগলাম। কোনো মতে আন্টিকে ঠান্ডা করলাম। এরপর আন্টিকে বুঝিয়ে সুজিয়ে চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হতে গেলাম, ফ্রেশ হতেও পারছি না। কোনো মতে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম খাওয়ার জন্য। আন্টি আমাকে নিজ হাতে খাইয়ে দিলেন। তবে একটা জিনিস খেয়াল করলাম, ঈশিতা আজকে আমার সাথে এক টেবিলে বসে খেলো। অনেকটা খুশি হলাম। এরপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। একটু ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু পিঠে ব্যথার জন্য পারছি না। তবুও কোনো মতে চিত হয়ে শুয়ে পড়লাম। ভোরবেলায় ফজরের আজানে ঘুম ভাঙলো। বিছানা থেকে উঠতে অনেক কষ্ট হচ্ছে। শরীরটা এখন আগের মতো ব্যথা করতেছে। অনেক কষ্ট করে উঠে অজু করে নামাজ পড়তে চলে গেলাম। কারণ এখনকার এই ব্যথা জাহান্নামের শাস্তি থেকে 1 কোটি গুণ কম। এই সামান্য কষ্টের জন্য কপালে আখিরাতে চিরস্থায়ী সুখ থাকতে পারে। অনেক কষ্ট করে নামাজ পড়ে বাড়িতে আসলাম। এখন একটু ভালো লাগতেছে। হালকা হালকা বাতাস বয়ে যাচ্ছে। অনেক দিন পর সকালে সূর্যটা দেখতে পাবো। কারণ হাসপাতালে এতদিন কোমায় থাকায় বাহিরের আলো আমার হৃদয় স্পর্শ করতে পারিনি। তাই ছাদে চলে আসলাম। খেয়াল করলাম কেউ একজন ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। একটু কাছে যেতেই বুঝতে পারলাম ঈশিতা। আমি গিয়ে ওর একটু পাশে দাঁড়ালাম। ভাবলাম এই কয়দিনে হয়তো আমি তার হৃদয়ে একটু হলেও আমার জন্য জায়গা করতে পেরেছি। কারো উপস্থিতি টের পেয়ে ঈশিতা আমার দিকে তাকালো। আমাকে দেখে বিরক্তিকর দৃষ্টি নিয়ে তাকালো ঈশিতা আমার দিকে। তুই এখানে কি করিস? তোকে বলছি না আমাকে ডিস্টার্ব করবি না। আসলে আমি বুঝতে পারিনি আপনি ছাদে আছেন। জানলে এখানে আসতাম না। জানলে আসতিস না। এই বাড়িতে আবার কেন আসলি তুই?
তোর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে? মরিস নাই কেন অ্যাক্সিডেন্টে? মরে আমাকে উদ্ধার করতি, যত সব ছোট লোক কোথাকার। এই বলে ঈশিতা চলে গেল। ঈশিতার কথা শুনে বুকের ভিতর ঘূর্ণিঝড় শুরু হলো। তাহলে কি আমি ভুল ভাবনা নিয়ে এতদিন বেঁচেছিলাম? মৃত্যুটাই আমার জন্য শ্রেয় ছিল। ভালোবাসার মানুষটি বলছে মরতে, তাহলে এই তুচ্ছ জীবন রেখে কি লাভ? শুধুমাত্র আত্মহত্যা করলে এই অবহেলা থেকে মুক্তি পেতে পারি, কিন্তু আত্মহত্যা যে মহাপাপ। আর এই কথা জেনে বেঁচে আছে পৃথিবীতে হাজারো জীবন্ত লাশ। চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরতেছে, কেন জানি বাধা দিয়েও থামাতে পারছি না। বুকের ভিতর দিয়ে বয়ে যাওয়া কষ্টের ঢেউ। আর কত অবহেলা পেতে হবে জানি না, তবে একদিন এই অবহেলিত জনির কাছে ঈশিতাকে আসতেই হবে। সূর্যোদয়টা না দেখে চলে আসলাম। ইচ্ছে নেই সূর্যোদয় দেখার। নাস্তা করতেই নিচে চলে আসলাম। জানি ঈশিতা আমার সাথে এক টেবিলে বসে নাস্তা করবে না, তবুও বসলাম। ঈশিতা আসলো আর আমাকে দেখেই আবার চলে গেল। ওই সময় কষ্ট পেয়েও পেলাম না, কারণ প্রিয় মানুষটির থেকে কষ্ট পাবো এই কথা যদি জেনে যায় তাহলে ওই রকম আঘাত করে না, তবে জখমটা রয়ে যায়। এরপর আমাকে আন্টি নিজ হাতে নাস্তা খাইয়ে দিলেন। এরপর আমি একটু রেস্ট নিয়ে ফার্মেসিতে গিয়ে 1 মাসের জন্য ওষুধ নিয়ে আসলাম। ধীরে ধীরে পিঠের ক্ষতটা ভালো হতে লাগলো। পিঠের ক্ষত ভালো হয়ে লাভ কি? বুকের ক্ষতটা তো তার চেয়ে 1000 গুণ বেশি, যা শুধু ঈশিতাই ভালো করতে পারবে, যার একমাত্র ওষুধ ঈশিতা। আজ 1 মাস পর আমি মোটামুটি সুস্থ, কিন্তু অবহেলাটা প্রতিদিন পেতে হয়। এই কারণে না হয় অন্য কারণে। এখন থেকে আমি আঙ্কেলের অফিসে যাব। আঙ্কেল বারণ করছে, তবুও ঘরে একা একা বসে থাকতে ভালো লাগে না। এর চেয়ে অফিসে গেলেই ভালো হয়। কিন্তু ঈশিতাও নাকি অফিসে যেতে চায়, তবে ভালোই হবে। কাজের ফাঁকে ঈশিতাকে চুরি করে নিজের ইচ্ছা মতো দেখতে পাবো, এতেই অনেক। অফিসে প্রতিদিন আমি আর ঈশিতা দুইজনে এক গাড়িতে করে গেলাম, সাথে আঙ্কেলও ছিলেন। আজ থেকে অফিসের নতুন এমডি হচ্ছে ঈশিতা, আর আমাকে একটা ডেস্ক দেখিয়ে দিলেন। আমার জন্য কাজটা নির্ধারিত নয়, আমার কাছে ভালো লাগলে কাজ করতে পারবো, না হয় অফিসে বসে থাকতে পারবো। প্রথম দিন সবার সাথে পরিচয় হয়ে নিলাম আর একজনকে বন্ধু বানিয়ে নিলাম। নাম হচ্ছে রাকিব। আমার সমবয়সী রাকিব, আর আমার পাশের ডেস্কে রাকিব বসে। আমরা সমবয়সী হওয়ার কারণে একজন আরেকজনকে তুই করেই বলি। প্রথম দিন সবকিছু বুঝে নিতে দিতে সময় কেটে গেল। পরদিন সকালবেলা নাস্তা করে অফিসে চলে আসলাম। ঈশিতাও আমার সাথে গাড়িতে আসে। আমি গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে ঈশিতার দিকে তাকিয়ে থাকি। মেয়েটাকে দেখতে কতটা নিষ্পাপ লাগে, কেউ দেখলে বিশ্বাসই করবে না মেয়েটা যে এত নিষ্ঠুর। তবে ঈশিতা আমার জন্য নিষ্ঠুর না। ঈশিতা আমার জন্য আমার রাজ্যের রানী। আমার ডেস্কে বসে আছি, এমন সময় পিয়ন এসে বলল ঈশিতা নাকি আমাকে ডাকছে। তাই গেলাম ওর কেবিনে। আসতে পারি ঈশিতা? ওই ছোট লোক, এটা অফিস, বাড়ি না। আর তোর সাহস কি করে হয় আমার নাম ধরে ডাকিস? সরি ম্যাম, বলেন কি করতে হবে? মনে থাকে যেন। এখন এই ফাইলটা রেডি করে নিয়ে আয়। জি ম্যাম। প্রায় 1.5 ঘন্টা পর ফাইলটা রেডি করতে পারলাম। এইবার ঈশিতার কাছে নিতে হবে। মে আই কাম ইন ম্যাম? ইয়েস কাম। এই যে ম্যাম, ফাইলটা রেডি। আমার হাত থেকে ফাইলটা নিয়ে ঈশিতা দেখতে লাগলো। হঠাৎ ঈশিতা ফাইলটা আমার দিকে ছুড়ে মারলো আর বলতে লাগলো, ছোট লোকের বাচ্চা, সামান্য একটা ফাইল ঠিক করে তৈরি করতে পারিস না, আর আসছে অফিসে কাজ করতে। ফাইলটা এসে আমার কপালের আগের ক্ষতটায় লাগে। ফাইলের কোনা লাগায় ক্ষতটা ফেটে টপ টপ করে রক্ত ঝরতে লাগে। ভীষণ ব্যথা করতে লাগলো। আমি তবুও চুপচাপ দাঁড়িয়ে রইলাম। দাঁড়িয়ে আছিস কেন? যা, ফাইলটা 20 মিনিটের মধ্যে ঠিক করে আনবি, না হয় তোর কপালে খারাপই আছে। আমি ফাইলটা ফ্লোর থেকে তুলে নিজের ডেস্কে চলে আসলাম। রক্ত এখনো ঝরতে থাকে। বিষয়টা রাকিব ঠিকই বুঝতে পারে, তাই রাকিব আমার জন্য অফিসে রাখা মেডিসিনের ফার্স্ট বক্সটা আনলো আর ধীরে ধীরে ক্ষতটা পরিষ্কার করতে লাগলো। ওর হাতটা আমার ক্ষততে লাগতেই ব্যথায় চিৎকার দিয়ে উঠলাম। ভীষণ ব্যথা করতেছে। এরপর রাকিব ধীরে ধীরে আমার মাথা ভালোভাবে ব্যান্ডেজ করে দিল। এরপর রাকিব চুপি চুপি ফাইলটা আবার ঠিক করে দিল। আমি গিয়ে ফাইলটা ঈশিতাকে দিয়ে চলে আসলাম। এরপর অফিস শেষে
আবার ঈশিতাকে নিয়ে বাসায় চলে আসলাম। বাড়িতে ঢুকবার সময় আমার মাথায় ব্যান্ডেজ দেখে আন্টি আমার কাছে দৌড়ে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে জনি, মাথায় ব্যান্ডেজ কেন? ও কিছু না আন্টি, গাড়িতে ওঠার সময় গাড়ির সাথে ধাক্কা লেগে হালকা খেটে চাই, দেখবা আমার ঠিক হয়ে যাবে। এই কথা বলে রুমে চলে এসে ফ্রেশ হয়ে নিলাম। এরপর রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙে প্রায় সকাল 9টায়। কি ব্যাপার, কোনো দিন তো এত দেরি করে ঘুম ভাঙে না। শোয়া থেকে উঠতে চেষ্টা করলাম, কিন্তু উঠতে পারছি না। পুরো শরীর কি রকম ভার হয়ে আছে আর আগুনের মতো পুড়ে যাচ্ছে। হঠাৎ করে আবার জ্বর এলো কেন? কালকের ঘটনা মনে পড়ে গেল। কপালে হাত দিয়ে দেখি কে যেন জলপট্টি দিয়ে রেখেছে। এরপর অনেক কষ্টে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আজকে আর অফিসে যাওয়া হবে না, অনেক লেট হয়ে গেছে। একটা জিনিস বুঝতে পারলাম না, আমার মাথায় জলপট্টি দিলটাকে। মনে হয় আন্টি ছাড়া আর কেউ হতেই পারে না। আন্টির কথা ভাবতেই আমার রুমে এসে হাজির হয়ে গেলেন। এখন কেমন আছিস বাবা, জ্বরটা কমেছে? আন্টি, এখন একটু সুস্থ আছি, আর জ্বরটাও একটু কমেছে। আমি তোর জন্য নাস্তা নিয়ে এসেছি, হ্যাঁ কর, আমি খাইয়ে দিই। এরপর আন্টি আমাকে খাওয়াতে লাগলেন। আমি চুপচাপ খেয়ে নিচ্ছি। আচ্ছা আন্টি, আমার মাথায় জলপট্টি দিল কে? আমি দিয়েছি। আচ্ছা, কালকে কি হয়েছে সত্যি বল। গাড়ির সাথে হালকা ধাক্কা লাগলে তো এমন রকম আঘাত হয় না, আবার রাতে জ্বর এসেছে। সত্যি করে বল, কিন্তু আমার সাথে মিথ্যা বলবি না। না আন্টি, সত্যি সেই রকম কিছু না। আবার মিথ্যা কথা বলিস, আমি কিন্তু সব বুঝি। ঈশিতা ওই রকম করেছে তাই না? সত্যি কথা বলবি কিন্তু। আসলে জানাটা কি বেশি জরুরি? বেশি জরুরি, বল আমাকে। এরপর অনিচ্ছা সত্ত্বেও আন্টিকে সব বলতে হলো। আমার কথা শুনে আন্টির মুখটা কালো হয়ে গেল। আমার মাথার ব্যান্ডেজটা খুলে আন্টি দেখতে লাগলেন। এরপর আন্টি কিছু না বলে আমাকে ওষুধ খাইয়ে দিয়ে চলে গেলেন। আমিও চুপচাপ শুয়ে পড়লাম। অনেক দিন কলেজে যাওয়া হয় নাই, আবার সামনের মাসে পরীক্ষা। আমার ওই রকম ভালো প্রস্তুতি নাই। কালকে কলেজে যেতে হবে, এইভাবে দিনটা কেটে যায়। জ্বরটা একটু কমেছে, তাই সকালে নাস্তা করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। হঠাৎ আমার গাড়ির সামনে একটা মেয়ে এসে পড়লো। আমি তাড়াতাড়ি ব্রেক করলাম, তবুও গাড়ির সাথে হালকা ধাক্কা লাগে মেয়েটির। আমি তাড়াতাড়ি গাড়িটা বন্ধ করে গাড়ি থেকে নেমে পড়লাম। এরপর মেয়েটিকে তুলতে গেলাম। আরে, এইটা তো ঈশিতার ফ্রেন্ড দিশা। আমি তাড়াতাড়ি হাতটা বাড়িয়ে দিলাম দিশার দিকে, উঠে আসো দিশা। এরপর আমি ধীরে ধীরে দিশাকে তুলতে লাগলাম। গাড়ির সাথে ধাক্কা লাগার কারণে মেয়েটা পায়ে ব্যথা পাইছে, উঠে দাঁড়াতে কষ্ট হচ্ছে। তোমার কি হাঁটতে কষ্ট হচ্ছে? না, তেমন না, ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন ছাড়ো, আমি যেতে পারবো। আচ্ছা। আমি দিশাকে ছেড়ে দিলাম। ও ধীরে ধীরে হাঁটার চেষ্টা করতে লাগলো, কিন্তু পায়ের ব্যথার কারণে পারছে না। দিশা পড়ে যেতে লাগলো, তাই আমি তাড়াতাড়ি দিশাকে আবার ধরে ফেললাম। চলো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। না, তার আর দরকার হবে না, আমি যেতে পারবো। চুপ, সেই তখন থেকে যেতে পারবো বলছে তো, কই একটুও তো সামনে যেতে পারছো না। তো আমি এখন কিভাবে যাব? আচ্ছা দাঁড়াও, কি করব ঠিক বুঝতে পারছি না। মেয়েটা ঠিক মতো হাঁটতেও পারছে না, তাই কোনো কিছু না ভেবে দিশাকে কোলে তুলে নিলাম। এইরকম কিছুটা একটা করব দিশা ভাবতে পারিনি। আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমি আর কিছু না বলে দিশা গাড়িতে উঠিয়ে নিলাম। আসলে আমারও কোনো ইচ্ছা ছিল না দিশাকে কোলে নেওয়ার, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে করতে হলো। এরপর দিশাকে একটা হাসপাতালে নিয়ে আসলাম। ডাক্তার দেখাতে হবে, না হয় পরে আবার সমস্যা হতে পারে। গাড়ি থেকে হাসপাতালের ভিতর কোলে করে নেওয়া লাগলো। এরপর ডাক্তারকে দেখিয়ে নিলাম। আঘাতটা একটু বেশি লেগেছে, তবে কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। ডাক্তার কিছু ওষুধ লিখে দিলেন। ওষুধগুলো কিনে দিশাকে নিয়ে আবার গাড়িতে চলে এলাম। দিশা কোথায় যাবে এখন? কলেজে নাকি বাড়িতে? কলেজে চলো। ঠিক মতো হাঁটতে পারবে তো? সমস্যা হলে বলো, আমি তোমাকে বাড়িতে দিয়ে আসবো। হাঁটতে পারবো, সমস্যা হবে না আমার। কলেজে চলো। এরপর আর কিছু না বলে গাড়ি চালাতে লাগলাম। গাড়ি চালানোর সময় খেয়াল করলাম দিশা আমার দিকে বারবার আর চোখে তাকিয়ে রয়েছে। আমি কিছু বললাম না, কলেজে চলে এলাম। অনেক দিন পর কলেজে এলাম। দিশা গাড়ি থেকে নেমে হাঁটতে লাগলো, কিন্তু পারছে না, তাই আমি গিয়ে দিশার হাতটা ধরে ফেললাম। এরপর ধীরে ধীরে ওকে নিয়ে যেতে লাগলাম।
কলেজের সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। আমি ওই দিকে পাত্তা না দিয়ে দিশাকে নিয়ে ক্লাসে চলে আসলাম। এরপর মেয়েটাকে আমার পাশেই বসালাম, কারণ মেয়েটা এখন আমার দায়িত্বে। আমার জন্য মেয়েটার এই অবস্থা হয়েছে। কিন্তু মেয়েটা ওই সময় এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিল? দিশা, ওই সময় এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিলে? কলেজে যাচ্ছিলাম, আসলে একটা কাজ ছিল। ও, আচ্ছা জনি, একটা কথা বলো তো, সত্যি করে বলবা? বলো, কি শুনতে চাও? এতদিন কই ছিলা তুমি? আর শরীরের কি অবস্থা করেছো? ঠিক মতো খাও না নাকি? সব সময় সবার কাছ থেকে এই প্রশ্নটা এড়িয়ে যেতে চাই, কিন্তু পারি না। প্রশ্নটার সম্মুখীন হতে হয়। না, তেমন কিছু না। সত্যি করে বলবা কিন্তু। আমি জানি তুমি মিথ্যে কথা বলতেছো। যেদিন থেকে তুমি কলেজে আসো না, সেদিন থেকে ঈশিতাও আসে না। সমস্যা কি বলো তো? সেই রকম কিছু না, শুধু একটু প্রবলেম হয়েছে। প্রবলেমটা কি বন্ধু ভেবে বলতে পারো। আসলে দিশা, ওই দিন আমি ঈশিতার কথা রাখতে গিয়ে তাদের বাড়ি থেকে বের হয়ে যাই। ঠিক ওই দিন আমার রোড অ্যাক্সিডেন্ট হয়। প্রায় 4 মাস পর আমার জ্ঞান ফিরে। ডাক্তারের কাছে থেকে জানতে পারি আমি 4 মাস কোমায় ছিলাম। চিকিৎসার ব্যাপারটা হলো, ওই হাসপাতালে নাকি একটা ফান্ড আছে। যে রোগীর আত্মীয় বা কাছের কেউ যদি না থাকে, তাহলে তাদের হাসপাতালের ওই ফান্ড থেকে চিকিৎসা করা হয়। আমার চিকিৎসাটাও হয় ওই ফান্ডের সাহায্যে। এরপর যখন জ্ঞান ফিরে কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারি নাই। ভাগ্যবশত আবার ঈশিতাদের বাড়িতে আসতে হলো। যখন ঈশিতাদের বাড়িতে ফিরে এলাম, ভাবলাম এই কয়েকদিনে হয়তো আমার জন্য ঈশিতার মনে একটু হলেও মায়া জন্মাবে। কিন্তু তার হলো কই? সে আগের মতো ঈশিতার কাছ থেকে অবহেলা পেলাম। কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ফেললাম। দিশার দিকে তাকিয়ে দেখি তার মুখটা কেমন মলিন হয়ে আছে। বুঝতে পারলাম আমার কথা শুনে হয়তো একটু কষ্ট পেল। আচ্ছা জনি, ঈশিতা তোমাকে এত কষ্ট দেয়, এত অবহেলা করে, এত অপমান করে, তবুও তুমি কিছু বলো না কেন? ভালোবাসি তাই কিছু বলতে পারি না। ঈশিতার ভালোবাসা না পেলে কি হবে? তার দেওয়া অবহেলাগুলো উপহার হিসেবে গ্রহণ করি। বুঝলাম। ঈশিতাকে ভালোবেসে তুমি অনেক কষ্ট পাচ্ছ, কিন্তু তোমাকে ভালোবেসে আরেকজন কষ্ট পাচ্ছে। না পারছে তোমাকে তার মনের কথা বলতে, না পারছে ভুলে যেতে। মানে কি? তোমার কথার কিছুই বুঝলাম না। না, কিছুই না। এইভাবে কথায় কথায় ক্লাসগুলো শেষ হয়ে যায়। এরপর দিশাকে ওদের বাড়ি পৌঁছে দিয়ে আমি বাড়ি চলে আসলাম। এরপর ফ্রেশ হয়ে খেয়ে একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠলাম প্রায় সন্ধ্যায়। ফ্রেশ হয়ে নিচে আন্টি রুমে গেলাম। আন্টি, আসবো? বাবা, কিছু বলবি? আন্টি, বলবো। আঙ্কেলকে বলে দিও আমি এই কয়েকদিন অফিস যেতে পারবো না, সামনে পরীক্ষা আছে। আচ্ছা, বলবো। আন্টি, ঈশিতা কোথায়? ওর রুমে নাকি? না, ঈশিতা এখনো অফিস থেকে আসে নাই। মানে, বলো কি? প্রায় রাত হয়ে এলো, কিন্তু ঈশিতা এখনো বাড়িতে আসলো না। অফিস তো সে কখন শেষ হয়ে যায়। কি জানি বাবা, মেয়েটা আজকে এত দেরি করছে কেন? আমার খুব চিন্তা হচ্ছে। আচ্ছা দাঁড়াও, আমি খবর নিচ্ছি। এরপর আমার রুমে এসে রাকিবকে ফোন দিলাম। হ্যালো, কেমন আছিস দোস্ত? এই তো ভালো। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আচ্ছা দোস্ত, অফিস কি ছুটি? অফিস তো সেই কখন শেষ হয়ে গেছে। কেন রে, কি হয়েছে? আরে, ঈশিতা এখনো বাড়িতে ফিরে নাই। বলিস কি? দেখ, ম্যাম হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত আছে। আচ্ছা দোস্ত, তাহলে রাখি। তোর সাথে আবার পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। এই বলে মোবাইলটা কেটে দিলাম। কি করি এখন? ঈশিতার নাম্বারটা বউ দিয়ে সেভ করা আছে, কিন্তু কোনো দিন ফোন দেওয়া হয়নি। আর কোনো কিছু না ভেবে ফোন দিলাম, কিন্তু ফোন তুলছে না। এইভাবে 6 বার ফোন দিলাম, তবুও ফোনটা ধরলো না। আমার চিন্তা আরো বেড়ে গেল, তাই আবার ফোন দিলাম। এইবার ঈশিতা কলটা ধরলো। ওই ছোট লোকের বাচ্চা, বারবার ফোন দিস কেন? আপনি কোথায়? তাড়াতাড়ি বাড়িতে আসেন, আন্টি আপনার জন্য চিন্তা করছে। তোকে বলতে যাব কেন? আমি আমার বয়ফ্রেন্ডের সাথে আছি, আর ডিস্টার্ব করবি না আমাকে। যত সব ছোট লোক কোথাকার। ঈশিতার কথা শুনে আমার পায়ের নিচের মাটি সরে গেল। ঈশিতার বয়ফ্রেন্ড আছে? ভাবতেই চোখ দুটো ভিজে গেল পানিতে। বুক ফেটে কান্না আসছে। আমার ভালোবাসা কখনো ঈশিতা বুঝলো না, শুধু অবহেলাই করে গেল। তবে কি ঈশিতাকে আমার নিজের করে আর কখনো পাবো না? কখনো কি আর হবে না ঈশিতার ভালোবাসা পাওয়া? অনেক কান্না করলাম। ভালোবাসার মানুষটির অবহেলা মৃত্যুর সমান।
কান্না করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি ঠিক মনে নেই। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। বারবার শুধু ঈশিতার কথাগুলো মনে পড়ছে। তবে কি চিরতরে হারাতে হবে ঈশিতাকে? আর যেইভাবে অবহেলা করছে তাতে ঈশিতা না থাকাও ভালো। কিন্তু প্রিয় মানুষটির কাছ থেকে অবহেলা করলে তা না পাওয়ার চেয়েও ভালো। কিন্তু আমি যে এত অবহেলা নিতে পারছি না। কিন্তু একদিন ওর অবহেলাগুলাও খুব মিস করব। আমাকেও কিছু একটা করতে হবে। এমন কিছু করব যাতে ঈশিতা নিজেই আমার কাছে আসে। নাস্তা করে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। এরপর গাড়ি নিয়ে কলেজে চলে আসলাম। মনে পড়ে সেই দিনগুলো যখন আমি আর ঈশিতা একসাথে কলেজে আসতাম। আমি সবসময় ক্লাসে চুপটি মেরে বসে থাকতাম আর ঈশিতা ওর ফ্রেন্ডদের সাথে কত মজা করত। আমি গাড়িটা পার্ক করে চলে আসলাম। বসে আছি নিজের বেঞ্চে। হঠাৎ কোথায় থেকে একটা মেয়ে এসে আমার পাশে বসে পড়ল। আরে দিশা, তুমি? হ্যাঁ আমি। কেমন আছো? ভালোই, তুমি? হুম, আমিও ভালো আছি। দিশা, একটা কথা ছিল। বলো, সমস্যা নাই। সত্যি কথা বলতে হবে কিন্তু। আরে বাবা, সত্যি বলবো। আচ্ছা, ঈশিতার কি কোনো বয়ফ্রেন্ড আছে? তুমি কি জানো? না তো, আমার জানা মতে কেউই নাই। কেন, কি হয়েছে বলো তো? না, তেমন কিছুই না। বুঝলাম, তেমন কিছু না। তবুও বলো তুমি। আসলে ঈশিতা আমাকে কালকে বলল ওর নাকি বয়ফ্রেন্ড আছে। আরে বলো কি, আমাকে তো কখনো বলে নাই। আর তুমি থাকতে অন্য কোনো ছেলে কেন থাকবে? তুমি না ওর স্বামী? দিশা, তুমি তো জানো আমি ওর নামের স্বামী, অধিকারে না। জনি, তোমাকে একটা কথা বলবো, রাখবা আমার কথা? আচ্ছা বলো, কি করতে হবে? না, আগে আমাকে কথা দিতে হবে। আচ্ছা দিলাম, এখন তো বলো। চলো না, আমরা আজকে ক্লাস না করে ঘুরবো। অনেক দিন হলো যায় না। চলো না প্লিজ। কিন্তু ক্লাস? তুমি কিন্তু কথা দিয়েছো, যেতে তো হবেই। কি আর করা যায়, কথা যখন দিয়ে দিয়েছি তাহলে কথা মতো কাজ করতে হবে। এরপর গাড়ি নিয়ে আমি আর দিশা বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য নদীর পাড়ে যাব। এরপর আমরা আমাদের গন্তব্যস্থলে চলে গেলাম। বসে আছি নদীর পাড়ে একটা গাছের নিচে। কি সুন্দর প্রকৃতি, যার বর্ণনা দিয়ে শেষ করা যায় না। দিগন্ত বিস্তৃত নদী, নদীর ওপরে সারি সারি গাছ, চারিদিকে হালকা রোদের তাপ আর দক্ষিণের বাতাস এসে মনে দোলা দিয়ে যাচ্ছে। সব মিলিয়ে একটা মনোমুগ্ধকর পরিবেশ। জনি, কি ভাবো? এই যে কত সুন্দর প্রকৃতি, দিগন্ত বিস্তৃত নদী, এর পারে আমরা দুইজন পাশাপাশি একটা গাছের নিচে বসে আছি। এই সময়টা আরো সুন্দর হয় যখন প্রিয় মানুষটি পাশে থাকে। কিছু বললাম না, চুপচাপ করে বসে রইলাম। কি হয়েছে, বসে আছো যে? কথা বলো না কেন? না, এমনিতেই। আচ্ছা, তুমি কি এখনো ঈশিতাকে ভালোবাসো? বাসি তো, আগের মতোই ভালোবাসি। তুমি কাকে ভালোবাসো বললে না তো? হুম, আমিও একজনকে খুব ভালোবাসি, তবে বলতে পারছি না, কারণ ওর যে এখন বউ আছে। ও মা, বলো কি? তাহলে কে সে? আচ্ছা দাঁড়াও। এই কথা বলে ঈশিতা তার ব্যাগ থেকে একটা গোলাপ ফুল বের করলো এবং আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়লো। হবে কি তুমি আমার রাত জাগার কারণ? হবে কি তুমি আমার স্বপ্ন দেখার কারণ? জানো, তোমাকে আমি সেই ছোট থেকেই ভালোবাসতাম। যেদিন ঈশিতার সাথে তোমাকে প্রথম দেখেছি, সেদিন থেকে তোমাকে ভালোবেসে ফেলেছি। শুধুমাত্র ঈশিতার জন্য কোনোদিন বলে উঠতে পারি নাই। প্লিজ ফিরিয়ে দিও না, খুব ভালোবাসি তোমাকে। জানো, ঈশিতা যেই দিন তোমাকে কলেজের সবার সামনে অপমান করত, সেদিন আমি মুখ বুজে কান্না করতাম। ঈশিতা তো তোমাকে আর ভালোবাসে না, আর ওর বয়ফ্রেন্ডও আছে। তাহলে আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। আমি মুচকি হেসে দিশা নিচু থেকে উঠিয়ে পাশে বসালাম, ফুলটাও নিলাম। দিশা, তুমি তো জানো আমি ঈশিতাকে ভালোবাসি। আর যদি ভালো না বাসতাম তাহলে এত অবহেলা কষ্টের মাঝে ওর কাছে পড়ে থাকতাম না। আর তোমার এইগুলা ভালোবাসা না, সব আবেগ। দেখবে সব আগের মতো ঠিক হয়ে যাবে। দেখবে আমার থেকে আরো 1000 গুণ ভালো ছেলে আসবে। হুম, 1000 গুণ ভালোবাসবে, কিন্তু তোমার মতো না। প্লিজ ফিরিয়ে দিও না। তোমাকে না পেলে আমি কিন্তু আত্মহত্যা করব। আরে কান্না করছো কেন?
আর আত্মহত্যা করতে হবে না, তবে আমাকে কিছুদিন সময় দিতে হবে। তুমি তো জানো